স্বাগত টিবিএন আপডেটে আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানাতে জাতিসংঘ সদর দফতর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান জুয়েল। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার বহু কাঙ্ক্ষিত জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের বক্তব্যটি শেষ করেছেন। এই বক্তব্যে তিনি বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক নানা ইস্যুতে বাংলাদেশের অবস্থানটি কী হবে সেটি তিনি সুস্পষ্ট করেছেন। বিশ্ব নেতাদের সামনে দেওয়া বক্তব্যে ডক্টর ইউনূস বিপুল সাড়া পেয়েছেন বিপুল সংখ্যক মানুষের করতালিতে সেটি অনেকটা প্রমাণ হয়েছে। এবং একই সঙ্গে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের জন্মের পর ইতিহাসে সরকার প্রধান, যারা সরকারের বাইরে রাজনৈতিক দল আছেন, সক্রিয় ৩টি রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতাদেরকে সাথে নিয়ে তিনি এই ভাষণটি দিয়েছেন। তিনি যখন বসেছেন তখন তার চারপাশে কোনো উপদেষ্টা নয়, তার পাশে আমন্ত্রিত যে ৬ জন রাজনীতিবিদ তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন তারাই ছিলেন, অর্থাৎ যেটি বাংলাদেশে রাজনৈতিক ঐক্যের একটি বড় ধরনের প্রমাণ হিসেবে চিহ্নিত হয়েছে। এবং একই সঙ্গে তিনি তার বক্তব্যে অনেকগুলো বিষয় বলেছেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের কি প্রেক্ষিতে তিনি দায়িত্ব নিতে হয়েছে এবং সেই দায়িত্ব নেওয়ার পর গত ১৪ মাস তার অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি বাংলাদেশের নির্বাচনটি কেমন হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন বিশ্ব নেতাদেরকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তার সরকার দায়িত্ব নেওয়ার পর ১১টি সংস্কার কমিটি গঠন করে কিভাবে দেশের বিভিন্ন খাত সংস্কারে তার সরকার ভূমিকা রাখছে এবং ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে কিভাবে রাজনৈতিক সংহতি তৈরি করে সামনের দিনগুলোতে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার এলে কিভাবে প্রশাসনিক খাতে দুর্নীতিমুক্তভাবে সুশাসন বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজগুলোকে তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। প্রায় ৩০ মিনিট বক্তব্য দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বক্তব্যে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুগুলো, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচন কতটা দুর্নীতিমুক্ত, কতটা অবাধ, কতটা নিরপেক্ষ হবে এবং কিভাবে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার একটা চ্যালেঞ্জ এই সরকার নিয়েছে এবং সেটি বাস্তবায়ন করবে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে জাতিসংঘের বক্তব্যে শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় নয়, একই সঙ্গে বিশ্ব নেতারা বৈশ্বিক নানা বিষয়ে বক্তব্য রেখে থাকেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে প্যালেস্তাইন ইস্যুতে দ্বিরাষ্ট্রনীতি যে একমাত্র প্যালেস্তাইন ইস্যু সমাধানের উপায় হতে পারে সেটি সুস্পষ্ট করেছেন এবং গাজায় যে নির্মমতা চলছে সেই বিষয়ে নিন্দা জানানোর পাশাপাশি বিশ্ব নেতাদেরকে আহ্বান জানিয়েছেন দ্রুত পরিস্থিতি উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য, অর্থাৎ শুধুমাত্র জাতিসংঘ বিবৃতির মাধ্যমে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে কিভাবে প্যালেস্তাইন ইস্যু দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টি তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন এবং তিনি বারবার এই ইস্যুতে দ্বিরাষ্ট্রনীতিকে বাংলাদেশ অনেক আগে থেকে সমর্থন করে সেই বিষয়টি বলছিলেন। একই সঙ্গে তিনি শান্তিরক্ষী মিশনের কথা বলছিলেন। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ গত ৩.৫ দশক ধরে কীভাবে একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ কর্মকর্তারা যারা শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন তাদের আত্মত্যাগ, তাদের জীবন বিসর্জন থেকে শুরু করে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন রোহিঙ্গা ইস্যু নিয়ে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশকে কীভাবে ভুগতে হচ্ছে এবং এটি যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কতটা হুমকি স্বরূপ এবং এটি পুরো অঞ্চলকে কিভাবে অস্থির করে তুলছে সে বিষয়টিও তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি, বিশেষ করে একজন রোহিঙ্গার পেছনে দিনে $6 করে বরাদ্দ, যেটি একেবারে অমানবিক বলে তিনি মনে করেন এবং এই ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। যথারীতি এই অধিবেশনে বিশ্ব নেতারা কথা বলেছেন এই আয় নিয়ে এবং যে ফেক নিউজ কিংবা ভুয়া তথ্যের ছড়াছড়ি সেটি কিভাবে নিরাপত্তাকে কঠিন করে তুলছে কিংবা সেটি কিভাবে বিশ্বের
তথ্য প্রবাহকে হুমকির মুখে ফেলেছে সেটাও তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে, বাংলাদেশ বিভিন্ন জোটগুলোর সদস্য রাষ্ট্র হিসেবে কীভাবে কাজ করছে, আসিয়ান বিমস্টেক থেকে শুরু করে বিভিন্ন জোটে বাংলাদেশের অংশগ্রহণ, আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকা, সেগুলো তুলে ধরার পাশাপাশি তিনি জোর দিয়েছেন যেটি তিনি গতবারও বলেছিলেন, সার্কের মাধ্যমে কিভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি তিনি আজকেও তার বক্তব্যে জোর দিয়েছেন। অর্থাৎ সার্ককে কিভাবে গতিশীল করা যায় এবং সার্কের সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে, যেহেতু এটি বাংলাদেশেরই একটি পরিকল্পনা ছিল, বাংলাদেশেরই মস্তিষ্ক প্রসূত একটি ধারণা সার্ক, তাই সার্ককে কীভাবে গুরুত্বপূর্ণ করে তোলা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। একই সঙ্গে তিনি কথা বলেছেন সোশ্যাল বিজনেস নিয়ে। তিনি বলছিলেন টেকনোলজির উদ্ভাবন যেমন পৃথিবীকে এগিয়ে নিচ্ছে, তেমনি পৃথিবী এখন সাড়া দিচ্ছে সোশ্যাল বিজনেসের ধারণার সঙ্গে। আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে তার সোশ্যাল বিজনেস ধারণাটি কিভাবে কার্যকর ভূমিকা রাখছে সেটি তিনি বলছিলেন। তিনি নারীর ক্ষমতায়নের বিষয়ে কথা বলতে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেকতার করিয়াছে নারী অর্ধেকতা নর, সেই কবিতার দুটি লাইনও আবৃত্তি করে তিনি বলেছেন বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশের যে উদ্যোগগুলো বর্তমানে সরকার নিয়েছে এবং ভবিষ্যতে সরকার নেবে সেই বিষয় নিয়েও তিনি আলোকপাত করেছেন। সব কিছু মিলে একজন বৈশ্বিক নেতা যেভাবে বক্তব্য রেখে থাকেন, বৈশ্বিক নেতা যেমন বৈশ্বিক ইস্যুগুলোকে বিষয়ে আলোকপাত করেন, ঠিক সেই বিষয়গুলো নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন এবং সবার দৃষ্টি ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনি কী ধরনের বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে যে বহু আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে সেটি হবে নিরপেক্ষ, অবাধ, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের নেতাকে, পছন্দের সরকার বেছে নেয়ার যে সুযোগ সেটি তার সরকার করে দিতে চায় বলে তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত এ ছিল আমার কাছে প্রফেসর ডক্টর ইউনূসের ভাষণের উপর সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।